নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 22/12/2023 আমি গল্পমালা চ্যানেলে শ্রী পার্থর লেখা টেলিভিশন গল্পটি পড়ে শোনাচ্ছি। তাহলে সঙ্গে থাকুন। শেষ পর্যন্ত বিজনেস ম্যাগনেট অরিন্দম রায়ের সদ্য বিবাহিতা স্ত্রী সুজাতাকে গুলি করে হত্যা করার অপরাধে সুধাকর মল্লিককে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ তার বাড়ি থেকে। অবশ্য তার বিরুদ্ধে পুলিশ কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনও পায়নি, তবে কতকগুলো অপ্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। যেমন সুজাতার ঘরের দরজার সামনে সুধাকরের রিভলভার কুড়িয়ে পাওয়া, যার ওপর তার হাতের ছাপ আবিষ্কৃত হয়। আপাতত এই দুটি অপ্রত্যক্ষ প্রমাণ সুধাকরকে গ্রেপ্তার করার পক্ষে যথেষ্ট বলে মনে করে পুলিশ। সুজাতা রায় খুন হয় 3 দিন আগে। ঘটনার দিন থেকেই পুলিশ সুধাকরকে সন্দেহ করে আসছিল। পুলিশ এই 3 দিন সময় নেয় ঘটনাস্থল থেকে পাওয়া সেই রিভলভারটির প্রকৃত মালিকের নাম খুঁজে বার করার জন্য এবং ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করে থাকতে হয়েছিল। কলকাতার প্রায় প্রতিটি সংবাদপত্রে পুলিশের এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশিত হয়েছিল। প্রাইভেট ডিটেকটিভ হর্ষ সেনের স্ত্রী সোমা সেই সংবাদটির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে বলল, দেখছো, তোমার বন্ধু সুধাকর মল্লিক শেষ পর্যন্ত ধরা পড়েছে। আমি তখনই বলেছিলাম, বিয়ের পরেও সুজাতার সঙ্গে অমন ঘনিষ্ঠভাবে মেলামেশা করাটা ঠিক নয়। আমার সন্দেহের কথাটা তখন তোমরা সবাই উড়িয়ে দিয়েছিলে। এখন বুঝতে পারলে আসলে সুধাকরবাবুর মনে কি মতলব ছিল? না, এ ভুল, এ হতে পারে না। আমি আজও সুধাকরকে বিশ্বাস করি। কখনোই সে খুন করতে পারে না সুজাতাকে। সে নির্দোষ। হর্ষর চোখে মুখে অবিশ্বাসের ছায়া থির করে কাঁপতে থাকে। সুধাকর তার বন্ধু বলে সে কোনো দুর্বলতা প্রকাশ করছে না। আসলে তার বিরুদ্ধে যত সাক্ষ্য প্রমাণই থাকুক না কেন, সে কিছুতেই মেনে নিতে পারছিল না সুধাকরের মতন এক সম্ভ্রান্ত বংশের শিক্ষিত যুবক এ ধরনের ঘৃণ্য কাজ করতে পারে। তাছাড়া সুজাতা এবং সুধাকর দুজনেই তার অতি পরিচিত। এক সময় ওদের দুজনের মধ্যে যে গভীর ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসা একটা নিটোল পরিপূর্ণতা লাভ, অর্থাৎ ওদের দুজনের বিয়েতে পরিণতি না ঘটলেও সুধাকরের সম্বন্ধে এই কথা স্পষ্ট করে বলা যায় যে সুজাতাকে খুন করার মতো মানসিক অবস্থা তার কখনো হওয়ার কথা নয়। অনেক চিন্তা করে হর্ষ ঠিক করলো সুধাকরের জামিনের ব্যবস্থা সে নিজেই করবে। কলকাতায় সুধাকরের কোনো নিকট আত্মীয় কেউ আছে বলে তার জানা নেই। সুধাকরের বাবা মা থাকেন দিল্লিতে। সে বাবা মার একমাত্র ছেলে। একমাত্র হর্ষই তার ঘনিষ্ঠ বন্ধু এখানে। যাই হোক, সবার আগে একজন ধুরন্ধর ক্রিমিনাল উকিলের সন্ধান করে দেখতে হবে। হাইকোর্টে তার পরিচিত কয়েকজন প্রখ্যাত উকিল বন্ধু প্র্যাকটিস করে থাকে। তাদের মধ্যে কাউকে দিয়ে সুধাকরের জামিনের একটা ব্যবস্থা করতে হবে প্রথমে, তারপর তদন্ত। এসব কথা ভাবতে ভাবতে হাইকোর্টের বার লাইব্রেরিতে এসে বসলো সে। বসতে গিয়ে দেখলো সামনের চেয়ারে যিনি বসে আছেন তাকে খুব চেনা চেনা বলে মনে হলো যেন। বয়স্ক ভদ্রলোক, 60 পেরিয়ে গেছেন কবেই। তিনিও তাকে চিনতে পেরে তার দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন। কি যেন বলবো করেও তিনি বলতে পারছিলেন না। হয়তো অনেক দিনের অসাক্ষাতের জড়তা কাটিয়ে উঠতে পারছিলেন না তিনি। স্মৃতির পাতা উল্টাতে গিয়ে একসময় তার মনে পড়ল ভদ্রলোককে সত্যিই সে চেনে। হ্যাঁ, এবার মনে পড়েছে। উনি রিটায়ার্ড পুলিশ অফিসার। লালবাজারে গোয়েন্দা বিভাগের প্রধান হয়েছিলেন শশধর মুখার্জি তার চাকরি জীবনের একেবারে শেষ দিকে। সে সময় তিনি অনেক জটিল খুনের কেসে আসল আসামিকে শেষ পর্যন্ত ঠিক খুঁজে বার করে দিয়েছেন। এ লাইনে প্রচুর অভিজ্ঞতা আছে তার। বস্তুত তার কাছেই হর্ষর গোয়েন্দা জীবনের প্রথম হাতকড়ি। তারপর তার কাছ থেকেই ট্রেনিং নেওয়া। সেই হিসাবে তিনিই তার শিক্ষাগুরু। স্যার, আপনি? অবশেষে হর্ষ চেনা অচেনার মাঝে দ্বন্দ্বটুকু কাটিয়ে উঠল। আমাকে এখানে দেখে খুব অবাক হয়ে গেছো, তাই না? হ্যাঁ স্যার, তা একটু হয়েছি বই কি। তবে হঠাৎ এমনভাবে এখানে আপনার সঙ্গে দেখা হওয়াতে আমার খুব উপকার হলো। কী রকম? মিস্টার মুখার্জির চোখে বিস্ময়। এইমাত্র থানা থেকে আসছি। তা তোমার যা পেশা, থানা থেকে আদালতে আসাটাই তো স্বাভাবিক।
কিন্তু আমি একটা খুব অস্বাভাবিক কেসের কথা আপনাকে শোনাতে চাইছি স্যার। হর্ষ এবার কোনো ভূমিকা না করে বলল, আজকের কাগজে আমার এক ঘনিষ্ঠ বন্ধু সুধাকর মল্লিকের গ্রেপ্তার হওয়ার খবরটা নিশ্চয়ই আপনি পড়ে থাকবেন। একটু চিন্তা করে মিস্টার মুখার্জি তার দিকে পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিলেন। তা সেই থানার ওসি কি বলল? ওসি দীপক চৌধুরী বললেন, সুধাকরই হত্যাকারী। কিন্তু কিন্তু সাক্ষ্য প্রমাণ, খুনের মোটিভ, ক্লু ইত্যাদি এসব কিছু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এই কথা তো? না, সেসব অবশ্য পাওয়া গেছে, প্রত্যক্ষ না হলেও অপ্রত্যক্ষভাবে। তবু তোমার ধারণা সুজাতাকে সে খুন করেনি, কেমন, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক তাই। কিন্তু এই কথা তোমার কেনই বা মনে হলো হর্ষ? সুধাকরের মতন শান্ত ভদ্র যুবক এমন নৃশংসভাবে খুন করতে পারে না। ইট ইজ কোয়াইট অ্যাবসার্ড। এক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয়। খবরটা থেকে জানা যায় বিয়ের আগে সুজাতাকে ভালোবাসত সুধাকর। ওরা নিজেদের মধ্যে বিয়ের কথাও পাকা করে রেখেছিল। কিন্তু সুজাতার বাবা মা একরকম জোর করে অরিন্দম রায়ের সঙ্গে সুজাতার বিয়ে দিয়ে দেন। এই অবস্থায় সুধাকরের মতো ব্যর্থ প্রেমিক তাদের প্রেমিকাদের খুন করে, এরকম নজির অনেক আছে কি না বলো? হ্যাঁ, তা আছে বটে, তবে এক্ষেত্রে ব্যাপারটা আমার মনে হয় একটু অন্যরকম স্যার। অনেক চিন্তা করে কথাটা বলল হর্ষ। তা সেই ব্যাপারটা ঠিক কী রকম, তা আমাকে একটু বুঝিয়ে না বললে আমার সঠিক মতামত তোমাকে কি করে জানাই বলো? হ্যাঁ, আপনাকে সব বলবো। সমস্ত ঘটনাটা আপনাকে বলা দরকার। বেশ তো, সংক্ষেপে বলো। অতঃপর হর্ষ সেদিনকার সেই দুর্ঘটনাস্থলে চলে গেল মুহূর্তে। নিহত সুজাতার স্বামী বিজনেস ম্যাগনেট অরিন্দম রায়ের বাড়ির বর্ণনা দিতে গিয়ে হর্ষ বলতে শুরু করলো অরিন্দমের ঘড়ির ব্যবসা। বিভিন্ন কোম্পানির ঘড়ি তৈরির স্টকিস্ট সে। রাধাবাজার স্ট্রিটে তার বিশাল শোরুমে পরিণত করেছিল। প্রত্যেক ঘরের দেওয়ালে টেবিলে নানা সাইজের ঘড়ি সাজানো, এবং কোনোটাই সঠিক সময় দিচ্ছিল না। একটা ঘড়ি এক রকম সময় নির্দেশ করছিল। অবশ্য প্রত্যেকটি ঘড়ি চালু অবস্থায় ছিল দুর্ঘটনার সময়। তাই বাড়ির লোকেরা এ বাড়ির একটা অদ্ভুত নাম দিয়েছিল, পাগলা ঘড়ি বাড়ি। আর সে বাড়ির মালিক অরিন্দম রায়ও ছিল যেন একটা আস্ত পাগল, কাজ পাগল আর কি। সারাদিন কেবল কাজ আর কাজ। সে বলে বিজনেস নিজে না দেখা মানেই লোকসান। অথচ বাড়িতে যে তার সদ্যবিবাহিতা স্ত্রী সঙ্গীহীনা জীবন যাপন করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিবাহোত্তর জীবনের সব শখ আহ্লাদ মেটাবার সুযোগ না পেয়ে ওর মনটা তার প্রতি কেমন বিষিয়ে উঠেছে, সেটা বোঝার অবসরটুকুও বুঝি ছিল না কাজ পাগল অরিন্দম রায়ের। অনুযোগ করলে সুজাতাকে সে বলতো, দুনিয়াটা কার বশ? টাকার বশ, জানো। আমাকে টাকা রোজগার করতে হবে আরও। তাহলে তোমার কাছে অর্থটাই বড় হলো? আমার কথা, আমার সুখের কথা তুমি ভাবতে চাও না? তা কেন হবে? অরিন্দম ওকে বোঝাবার জন্য আরেক হাস্যকর উক্তি করে বসে, টাকা দিয়ে সুখ কেনা যায়। এরপর থেকে সুজাতা আর কোনো অনুযোগ করেনি। হর্ষ বলে, জানেন স্যার, তারপর সুজাতা তার স্বামীকে ঘৃণা করতে শুরু করে। ঝোঁকের মাথায় তাকে বিয়ে না করলেই বোধহয় ভালো ছিল। তারপর থেকে এই কথাটা কেন জানি না বারবার মনে হয়েছে সুজাতার। আর সেই কারণে কি হর্ষ, থামলে কেন বলো? মিস্টার মুখার্জি তার কৌতূহল আর দমন করতে পারলেন না। আর সেই কারণেই বোধহয় পুরনো প্রেমটা আবার জেগে ওঠে সুজাতার মনে। সুধাকরের মধ্যে সে আবার নতুন করে মুক্তির ঠিকানা বুঝি খুঁজে পায়। কিন্তু সুধাকর তখন অন্য এক ঠিকানার সন্ধান পেয়ে গিয়েছিল। অন্য ঠিকানা মানে অন্য নারী। অন্তত সুজাতার ঘর থেকে পাওয়া, তাকে লেখা সুধাকরের চিঠিগুলো পড়লে তাই মনে হবে। হর্ষ বলে চলে, সুজাতা চিঠি লেখে সুধাকরকে। সুজাতার শেষ চিঠির তারিখ হলো 11ই নভেম্বর, বৃহস্পতিবার। সুধাকরের ড্রয়ার থেকে সেই শেষ চিঠিখানা পাওয়া যায়। বৃহস্পতিবারের বারবেলায় লেখা সেই শেষ চিঠি। সেদিনই সুজাতা খুন হয়। সেই চিঠিতে সুজাতা সেদিন সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে তার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ জানিয়েছিল সুধাকরকে। হয়তো একটা বোঝাপড়া করার জন্য। সেই সূত্র ধরেই পুলিশ গ্রেপ্তার করে সুধাকরকে। প্রথমে এসব কথা বেমালুম উড়িয়ে দেয় সুধাকর, কিন্তু জেরার চাপে শেষ পর্যন্ত সব কিছুই স্বীকার করতে হয় তাকে। আর তা না করে উপায়ও ছিল না তার,
কারণ পুলিশ ইতিমধ্যে অনেক সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে রেখেছিল। শেষ বোঝাপড়া করার আগে সুজাতা তাকে খুব আদর যত্ন সহকারে খাইয়েছিল। খাবারের প্লেটে, জলের গ্লাসে, কফির কাপে, কৌচে, দরজায় সুধাকরের আঙুলের ছাপ পাওয়া যায়। এসব ছাড়াও সুজাতার ঘরে তার রিভলভার প্রাপ্তির ঘটনা তো আছেই। অবশ্য এ ব্যাপারে সুধাকরের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। সুধাকরের জীবনে দ্বিতীয় নারী মল্লিকা আইচের আগমনের প্রসঙ্গ নিয়ে সেদিন সন্ধ্যায় নাকি সুজাতার সঙ্গে সুধাকরের কথা কাটাকাটি হয়। রাগে উত্তেজনায় সুজাতার ঘর থেকে বেরিয়ে আসার সময় ভুল করে সে তার রিভলভারটা সেখানে ফেলে আসে। সুধাকরের স্পষ্ট মনে আছে তখন 6:15 কিংবা 16 হবে। সুজাতাদের পাড়াতেই থাকতো সুধাকর। খান 10 বাড়ি পরেই। বাড়িতে যখন সে ফেরে তখন তার ঘড়িতে ঠিক 6:18 মিনিট 2-3 সময় লাগে তার বাড়ি ফিরতে। কোয়াইট ন্যাচারাল। কিন্তু আবার কিন্তু কিসের? সুজাতার মৃত্যুর সময় নিয়ে যথেষ্ট ঝামেলা আছে। অরিন্দমের বাড়ির চাকর বাকরেরা ভিন্ন ভিন্ন সময়ের কথা উল্লেখ আছে। একজন আলাদা আলাদা সময়ের কথা উল্লেখ করে। গুলির আওয়াজ কেউ শুনতে পায় 6:20, কেউ বা বলে 6:40 ইত্যাদি। আসলে যে যার নিজের ঘরে দেওয়ালে টাঙানো ঘড়ির সময় দেখে জবানবন্দি দিয়েছিল। অরিন্দমের ঘড়ির ব্যবসার সুবাদে সে যে তার বাড়িটা ঘড়ির একটা মিনি শোরুমে পরিণত করে ফেলেছিল এবং শোরুমের ঘড়ির মতন কোনো ঘড়ি সঠিক সময় নির্দেশ যে করে না সে কথা তো আগেই আপনাকে বলেছি। তাই সুজাতার মৃত্যুর সময় নিয়ে বিভ্রাট সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক। যাই হোক, এর থেকে ধরে নেওয়া যায় যে অরিন্দমের বাড়ির চাকর বাকরদের বলা সময়টা কারোরই ঠিক নয়। তবে গুলির আওয়াজ শুনে তারা সবাই ছুটে এসেছিল সুজাতার ঘরে। তারপর তারা দেখে সুজাতার রক্তাক্ত দেহটা কোচের উপর লুটিয়ে পড়ে আছে। গুলির আঘাতে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, তখনও রক্ত ঝরছিল সেই ক্ষতস্থান থেকে। ঘটনার আকস্মিকতায় প্রথমে সবাই কেমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তারপর একসময় সম্বিত ফিরে পেয়েই তাদের খেয়াল হয় দুর্ঘটনার কথা পুলিশকে জানানো দরকার। বাড়িতে ফোন ছিল, কিন্তু তাদের মধ্যে একজন ফোন করতে গিয়ে দেখল টেলিফোনের তার কাটা। তাই বুঝি মিস্টার মুখার্জির কপালে চিন্তার ভাঁজ পড়তে দেখা গেল। সব শুনে মনে হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ কেউ দিতে পারেনি। তবু যেসব অপ্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে তাতে আপাতদৃষ্টিতে সুধাকরকেই সন্দেহভাজন ব্যক্তি বলে মনে হয়। আবার তার কথাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সুধাকর বলেছে সে নাকি সুজাতার ঘর থেকে 6:15 কিংবা 16 চলে যায়। ওদিকে অরিন্দমের বাড়ির চাকর বাকরেরা গুলির আওয়াজ কেউ শোনে 6:20, কেউ 6:40, আবার কেউ বা 6:30। ধরে নিলাম অরিন্দমের বাড়ির কোনো ঘড়িই সঠিক সময় নির্দেশ করছিল না তখন। তবে একথা ঠিক যে সুধাকরে চলে যাওয়ার সময় অর্থাৎ 6:15 কিংবা 16 ঠিক 1 মিনিট আগে কিংবা পরে কেউ গুলির আওয়াজ শোনেনি। কিন্তু এখন কথা হচ্ছে 6:16 এবং 6:20। এই 4 মিনিটের মধ্যে আর কে সুজাতার ঘরে প্রবেশ করে থাকতে পারে? যেই প্রবেশ করে থাকুক না কেন, মনে হয় সেই সুজাতার হত্যাকারী। এখন দেখতে হবে কে 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 সে হতে পারে। সুজাতার স্বামী অরিন্দম রাজাবাজারের ঘড়ির শোরুম বন্ধ করে বাড়ি ফেরার পথে পাড়ার মোড়ে এক প্রতিবেশীর বাড়ির সামনে গাড়ি থামিয়ে বিজনেসের ব্যাপারে আলোচনা করছিল। তখন 6:38। তার বাড়ির দুজন চাকর তাকে খবর দিতে গিয়ে রাস্তায় নেমে অরিন্দমকে সেখানে দেখতে পায়। 6:38 পর্যন্ত সে যে বাড়ির বাইরে ছিল এটাই বড় প্রমাণ। অতএব অরিন্দমকে সন্দেহের বাইরে রাখা যেতে পারে। এরপর সুধাকরের দ্বিতীয় প্রেমিকা মল্লিকা। এক্ষেত্রে যাকে সন্দেহ করা যেতে পারে এই কারণে যে সুধাকরের জীবন থেকে তার জীবনের প্রথম নারীকে চিরদিনের জন্য অপসারিত করে কণ্টক মুক্ত হওয়ার জন্য সুজাতাকে সে খুন করলেও করতে পারে। কিন্তু মল্লিকা 6:09 ইভিনিং শোয়ে যে সিনেমা গিয়েছিল তার এক বান্ধবীর সঙ্গে সে প্রমাণ পাওয়া গেছে। এখন বাকি থাকে অরিন্দমের বাড়ির চাকর বাকরেরা। কিন্তু তারাই বা কেন সুজাতাকে খুন করতে যাবে? কোনো উদ্দেশ্য না থাকলে কেউ কাউকে খুন করতে পারে, আর তাদের সেই উদ্দেশ্যই বা কোথায়? অতএব এক্ষেত্রে একমাত্র সুধাকরই সন্দেহভাজন ব্যক্তি বলে মনে হয়েছে পুলিশের কাছে। আচ্ছা হর্ষ, তুমি কি জানো অরিন্দমের বাড়ির সব চাকর বাকর কর্মচারী দুর্ঘটনার সময় যারা সেখানে উপস্থিত ছিল তারা সবাই কি পুলিশের কাছে সাক্ষী দিয়েছিল? না,
অরিন্দমের দূরসম্পর্কের এক ভাগ্নে দুর্ঘটনার পরেই কলকাতা ছেড়ে দুর্গাপুরে তার এক আত্মীয়র বাড়িতে চলে যায় এক বিশেষ প্রয়োজনে। তাই নাকি? মিস্টার মুখার্জি একটু যেন অবাক হন। তারপর কি যেন ভেবে বললেন, তোমার বন্ধুকে যদি বাঁচাতে চাও তাহলে এক্ষুনি তোমার দুর্গাপুরে চলে যাওয়া উচিত। এখন সন্ধে 6:10 বিধান এক্সপ্রেস। সম্ভব হলে আজই দুর্গাপুরে রওনা হয়ে যাও। আপনি বলছেন দুর্গাপুরে যেতে? হ্যাঁ, বললাম তো। রহস্যময় হাসি হেসে মিস্টার মুখার্জি বললেন, আমার ধারণা এই কেসের যা কিছু রহস্য সব সেখানেই স্থানান্তরিত হয়েছে। দুর্গাপুর থেকে ফিরে আমাকে রিপোর্ট দিও। তাহলে কি আপনি অরিন্দমের সেই ভাগ্নেকে? এখন কোনো মন্তব্য নয়। তেমনি রহস্যময় হাসি হেসে তিনি বললেন, দুর্গাপুর থেকে ফিরে এসো, তারপর আমার মতামত তোমাকে জানাবো। ওকে স্যার। সেদিনই অরিন্দম রায়ের বাড়ির ঝি চাকরদের কাছ থেকে গোপনে তার ভাগ্নের নাম, দুর্গাপুরে তার সেই আত্মীয়ের নাম ঠিকানা সংগ্রহ করে নিয়ে হর্ষ দুর্গাপুরে রওনা হয়ে যায় বিধান এক্সপ্রেসে। অরিন্দমের ভাগ্নের নাম শ্যামল ঘোষ। পরের দিন সকালে দুর্গাপুর স্টিল কলোনির এক কোয়ার্টারে শ্যামলের সেই আত্মীয়ের বাড়ি খুঁজে বার করতে বিশেষ অসুবিধা হলো না হর্ষের। ভদ্রলোকের নাম রথিন মিত্র। স্টিল ফ্যাক্টরির অফিসার একজন তিনি। ভদ্রলোক তখন তার কোয়ার্টারে ছিলেন না, ডিউটিতে ছিলেন। তবে শ্যামলকে পাওয়া গেল। সে তখন বাইরে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছিল। স্টিল ফ্যাক্টরির সামনে সে নাকি একটা স্টেশনারি গুডসের দোকান দিয়েছিল। শ্যামলের বয়স 30-এর মধ্যেই হবে। সিনেমার নায়কের মতন চেহারা। যে কোনো মেয়ে তার গলায় মালা দিতে ইচ্ছে করবে। তবে তার চোখের চাহনি বড় সহজ সরল, নিষ্পাপ, শিশুসুলভ মুখ। হর্ষ প্রসঙ্গান্তরে গেল। এর আগে এখানে তার আসার প্রয়োজনের কথা বলেছিল শ্যামলকে। এবার সে বলল, কাগজে নিশ্চয়ই দেখেছেন সুধাকর মল্লিক গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, দেখেছি, শ্যামল শান্ত গলায় জবাব দিল। ভদ্রলোকের জন্য দুঃখ হয়, আবার রাগও হয়। অমন আলাপি, শান্ত, ভদ্র যুবক যে এমন জঘন্য কাজ করতে পারে তা যেন বিশ্বাসই করা যায় না। তবে আমার মনে হয় কোথায় যেন একটা গলদ আছে। আমার নিজের মামিমা হলে হবে কি, মামাবাবুর সঙ্গে বিয়ের পরেও তিনি যদি সুধাকরকে অমন নির্লজ্জের মতন প্রশ্রয় না দিতেন তাহলে বোধহয় এমন অঘটন নাও ঘটতে পারত। বস্তুত নিজের সর্বনাশ তিনি নিজেই করে গেছেন। তাছাড়া আর একটা কি ব্যাপার জানেন মিস্টার সেন? এই দুর্ঘটনাটা যে সেদিন ঘটবে 2-3 মিনিট আগেই আমি টের পেয়ে গিয়েছিলাম। 6:30টার সময় টেলিভিশনের প্রোগ্রাম শুরু হয়, জানেন নিশ্চয়ই। কাটায় কাটায় ঠিক 6:30টার সময় 3তলার ঘরে বসে টিভির সুইচটা অন করে স্ক্রিনের দিকে তাকাতেই আমি চমকে উঠি। ঠিক সেই মুহূর্তে আমার মন কেন জানি না বলে উঠেছিল, মামার বাড়িতে একটা সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে। একটা অশুভ চিন্তা আমার মনটাকে কুড়ে কুড়ে খেতে থাকলো। তারপর থেকে সে কি? হর্ষ চমকে উঠল। কেন এরকম অশুভ চিন্তা আপনার মাথায় এলো মিস্টার ঘোষ? হর্ষ প্রশ্নটাকে ছুড়ে দিয়ে তার দিকে তাকিয়ে রইল। টিভিতে তখন আগের দিনে ভারত বনাম নিউজিল্যান্ড দলের ক্রিকেট টেস্টের খেলা দেখানো হচ্ছিল। ভারত টসে জিতে সুনীল গাভাস্কার এবং অংশুমান গাইকোয়াড়কে ব্যাট করতে পাঠিয়েছিল। গাভাস্কার তখন স্ট্রাইকার। তখন তাকে বল করতে আসছিল নিউজিল্যান্ড দলের ফাস্ট বোলার হ্যাডলি। নতুন বল হাতে নিয়ে ছুটে আসছিল সে, যেন এক বিশাল হাত তার। কালো দৈত্যের মতন ঘন লোমের ভর্তি সেই হাত, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। মাঝে মাঝে সেই কালো হাতটা মোচড় দিয়ে উঠছিল, যেন এক পৈশাচিক উল্লাসে কারোর গলা টিপে ধরতে চাইছে। আমার তখন কেবলই মনে হচ্ছিল সেই দৈত্য সমান হাত থেকে ছিটকে বেরিয়ে আসা বলটা নিশ্চয়ই গাভাস্কারের মাথা ঘুরিয়ে দেবে। সেই ভয়াবহ দৃশ্য আমি সহ্য করতে পারছিলাম না। টিভির স্ক্রিনের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নেব কিনা ভাবছি, তখনই আমার মামিমার শয়নকক্ষ থেকে গুলির আওয়াজ শুনতে পেলাম। সেই মুহূর্তে 3তলা থেকে 2তলায় মামিমার ঘরে ছুটে এলাম। এসে দেখি তখন সব শেষ হয়ে গেছে। রক্তে ভেসে যাচ্ছিল মামিমার নিষ্প্রাণ দেহ। বড় করুণ, বড় নিষ্ঠুর, বড় মর্মন্তুদ সেই দৃশ্য। আমার সঙ্গে দেখা হতে, সেই বিশাল কালো হাতের কথা বলতে তিনি কেমন মুষড়ে পড়লেন। একটা অশুভ চিন্তা তার মনে উদয় হলো সেই মুহূর্তে। আমি বেশ বুঝতে পারি টেলিভিশনে সেই অশুভ ছায়াটা তার মনে প্রচণ্ডভাবে আলোড়ন তুলল যেন। এই পর্যন্ত বলে থামল শ্যামল।
হর্ষ খুব মন দিয়ে তার কথাগুলো শুনল, তবে কোনো মন্তব্য করল না সে। কিন্তু শ্যামলের কথায় তেমন কোনো উল্লেখযোগ্য ক্লু খুঁজে পেল না সে। অবশ্য শ্যামল স্বীকার করলো তার মামা তাকে মোটা টাকা দিয়ে সাহায্য না করলে এখানে সে এত বড় স্টেশনারি গুডসের দোকান দিতে পারত না কিছুতেই। শ্যামল তার যে আত্মীয়ের বাড়িতে উঠেছিল সেই রথিন মিত্রের সঙ্গে সেদিনই দুপুরে তার অফিসে দেখা করলো হর্ষ। তার স্টেটমেন্টও নেওয়ার প্রয়োজন মনে করলো সে। মিস্টার মিত্রের কথায় জানা গেল অরিন্দম হঠাৎ কী কারণে যেন শ্যামলকে তার বাড়িতে আর রাখতে চায়নি, তবে তাকে শুধু হাতে তাড়িয়ে দেয়নি সে। 1,500 নগদ টাকা দিয়ে তাকে দুর্গাপুরে রথিন মিত্রের কাছে পাঠিয়ে দেয়। ওখানে ছোটোখাটো একটা ব্যবসা ফেঁদে বসে তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য। অতএব শ্যামল মিস্টার মিত্রের কাছে বোঝাস্বরূপ হয়ে ওঠেনি। অরিন্দমের দেওয়া টাকাতেই শ্যামলের নতুন দোকান সাজিয়ে দিয়েছিলেন তিনি। মিস্টার মিত্রের কথায় রহস্যের কিছু থাকলেও ঠিক সেই মুহূর্তে কিছুই বোধগম্য হলো না হর্ষ। কলকাতায় ফিরে পরের দিন দুপুরে মিস্টার শশধর মুখার্জির সঙ্গে হর্ষ দেখা করলো হাইকোর্টের লাইব্রেরিতে। শ্যামল এবং মিস্টার মিত্রের সঙ্গে তার যেসব আলোচনা হয়েছিল সবিস্তারে বলে গেল সে। মিস্টার মুখার্জি তার প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনলেন। তাদের কথা শেষ করে হর্ষ নিজের মতামত পেশ করল। অরিন্দম যে তার ভাগ্নে শ্যামলকে বিশেষ কারণে দুর্গাপুরে সরিয়ে দিয়েছিল সেটাও অনুমান করে নিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু সেই বিশেষ কারণটা কি তা তো বুঝতে পারলাম না স্যার। এ তো খুব সহজ কারণ। মিস্টার মুখার্জি মৃদু হেসে বললেন, বুঝতে পারলে না এখনও? ঠিক আছে, দুর্ঘটনার দিন অরিন্দমের বাড়িতে যেসব ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আবার ভালো করে ভেবে দেখো, উত্তর ঠিক খুঁজে পাবে বলে আমার বিশ্বাস। বেশি কিছু তোমায় ভাবতে হবে না, এই কথাও বলে দিলাম। তুমি কেবল শ্যামলের টেলিভিশনে দেখা দৃশ্যের কথা চিন্তা করে দেখো। মনে করে দেখো, শ্যামল বলছে সুজাতা খুন হওয়ার সময় সে টেলিভিশনে ক্রিকেট টেস্টের খেলা দেখছিল। টেলিভিশনের পর্দায় দিনের প্রথম ওভারের বল করতে আসা হাডলির স্বাভাবিক হাতটা দেখে তার মনে হয়েছিল যেন দৈত্যের মতো কারো লম্বা হাত ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের গলা টিপতে এগিয়ে আসছিল লম্বা লম্বা পা ফেলে। সবে তখন খেলা শুরু। ঠিক 6:30 টিভির প্রোগ্রাম শুরু। মিনিট 2-3 সময় লাগে দিনের প্রোগ্রামের কথা ঘোষণা করতে, তারপরেই খেলা দেখানো শুরু হয়ে যায়। শ্যামল বলেছে দিনের প্রথম ওভারের প্রথম বলেই সেই অশুভ ছায়া সে দেখতে পায় টেলিভিশনের পর্দায়। অর্থাৎ এটা ধরে নেওয়া যায় যে তখন 6:33 কিংবা 34 হবে নিশ্চয়ই। আর তার ঠিক পর মুহূর্তে সুজাতার ঘর থেকে গুলির আওয়াজ শোনা গেছে। তাহলে এর থেকে বোঝা যায় যে সুজাতা খুন হয় ঠিক 6:33 কিংবা 34-এ। অথচ পুলিশ খোঁজ নিয়ে জেনেছে সুজাতার ঘর থেকে 6:15 বেরিয়ে তার বাড়িতে পৌঁছায় প্রায় 6:17। অরিন্দম এবং তার বাড়ির মধ্যে ব্যবধান মাত্র 10খানি বাড়ি। অরিন্দমের বাড়ির প্রত্যেকটি ঘড়ি সঠিক সময় নির্দেশ করছিল না বলে বাড়ির চাকর বাকরেরা সুজাতার খুন হওয়ার সঠিক সময় কেউ বলতে পারেনি। কিন্তু একমাত্র শ্যামলই সঠিক সময়ের কথা বলতে পারত, কারণ সে তখন টেলিভিশন দেখছিল। হ্যাডলির প্রথম ওভারের প্রথম বল করতে আসার মুহূর্তেই সে গুলির আওয়াজ শুনতে পায়। এর থেকেই আন্দাজ করে নিয়ে সঠিক সময় সে অবশ্যই বলতে পারত পুলিশকে। আর এই কারণেই অরিন্দম তাকে ঠিক সময়ে কলকাতা থেকে সরিয়ে দিয়েছিল। তাই তো, আপনি ঠিকই বলেছেন স্যার। হর্ষ যেন ইউরেকার সন্ধান পেয়ে গেছে এইভাবে আনন্দে লাফিয়ে উঠে বলল, তাহলে বোঝা যাচ্ছে যে সুধাকরকে লেখা সুজাতার শেষ চিঠিখানির বক্তব্য অরিন্দম নিশ্চয়ই আগে থেকে জানতে পেরে গিয়েছিল। ঘড়ির দোকান থেকে ফিরে সুজাতার ঘরের সামনে সুধাকরের ফেলে যাওয়া রিভলভারটা অপ্রত্যাশিতভাবে পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে সেটা সদ্ব্যবহার করে সুজাতার বুক লক্ষ্য করে গুলি করে। তারপর পিছনের দরজা দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায় সে। খানিক পরে বাড়ির চাকর বাকরেরা তাকে সামনের দরজা দিয়ে আবার ফিরে আসতে দেখে। কিন্তু টেলিফোনের তার কেন সে কাটলো তা তো বুঝতে পারলাম না স্যার।
না বোঝার কী কারণ আছে? মিস্টার মুখার্জির চোখে বিস্ময়। এটা খুব সহজ ব্যাপার হে। দুর্ঘটনার পর মুহূর্তে অরিন্দমের বাড়ির চাকর টেলিফোনের লাইন পেয়ে পুলিশকে খবর দিলে তারা তাদের ডায়েরিতে সঠিক সময় লিখে রাখত। তাহলে সুধাকর সব সন্দেহের বাইরে চলে যেত। অপূর্ব আপনার ডিটেকশন, স্যার। এরপর আর কোনো সন্দেহ থাকতে পারে না। অরিন্দমই তাহলে সুজাতার প্রকৃত খুনি। কিন্তু এখন কথা হচ্ছে তাকে অভিযুক্ত করতে গেলে আরও কিছু নির্দিষ্ট প্রমাণ আমাদের পাওয়া চাই। তাও আমি বলে দিচ্ছি তোমাকে। মিস্টার মুখার্জি কি ভেবে আবার বলতে শুরু করলেন। অরিন্দম বলেছে দুর্ঘটনার কিছু পরে সে তার রাধাবাজারের দোকান থেকে ফিরছিল। পথে তার পাড়ায় প্রবেশ করার মুখে সামনের বাড়ির প্রতিবেশীর সঙ্গে সে নাকি কিছুক্ষণ আলাপ করছিল। সেই ভদ্রলোক নাকি তার বাড়ির সামনে ফুটপাথে দাঁড়িয়েছিলেন। তাই যদি হয় তিনি নিশ্চয়ই দেখে থাকবেন কোন দিক থেকে অরিন্দমের গাড়ি এসে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তার কাছ থেকে এ প্রশ্নের উত্তর পেলেই তুমি অরিন্দমের গ্রেপ্তারের ব্যবস্থা করতে পারবে। তা সেই প্রতিবেশী ভদ্রলোককে জিজ্ঞেস করতে তিনি বললেন অরিন্দমকে তার বাড়ি থেকে গাড়ি চালিয়ে আসতে দেখেছিলেন তিনি। পরে মিস্টার শশধর মুখার্জির সঙ্গে পরামর্শ করে হর্ষ স্থানীয় থানার ওসি দীপক চৌধুরীকে ফোনে নির্দেশ দিল সুজাতা হত্যার ব্যাপারে অরিন্দম রায়কে গ্রেপ্তার করার জন্য। সেই সঙ্গে পুলিশ কাস্টডি থেকে সুধাকরকে খালাস করে নিয়ে এলো। নতুন করে জীবন ফিরে পেয়ে সুধাকর তার দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে রইল অনেকক্ষণ।